অনেকবার দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারে আমলে আমরা দেখেছি যে প্রত্যেক বছর বাজেট 13 থেকে 14% হারে টোটাল বাজেটের অ্যামাউন্ট বাড়ে। এবার কিন্তু এটি বেড়েছে 6%। এটির কারণই হচ্ছে সঞ্চয়ের প্রতি অনেক বেশি ঝোঁক তৈরি করা এবং বিনিয়োগকে একটু টেনে ধরা, যেন মূল্যস্ফীতিকে কমিয়ে আনা যায়। এবং যে কারণে আমি বলবো এটা একটি জনবান্ধব বাজেট। এবং এই যে সংকোচনমূলক যে নীতি যার প্রতিফলন এই বাজেটে আছে, তারপরেও আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা খাতে সাধারণ মানুষের জীবনকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সেখানে কিন্তু আবার বাজেট বৃদ্ধি করা হয়েছে, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য বাজেটে সব ধরনের নিম্ন আয়ের মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। একই সাথে আমরা দেখেছি এই বাজেটে যে প্রস্তাব করা হয়েছে, যাদের ইনকাম যত বেশি তাদের উপরে কিন্তু কর আরো বেশি করার প্রস্তাব করা হয়েছে এবং যাদের ইনকাম কম তাদের উপরে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। তো সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে বাজেটটি একেবারেই নিম্ন আয়ের সাধারণ বৃহত্তর জনগোষ্ঠীর তাদের দুঃখ কষ্ট বা তাদের জীবনযাত্রায় একটা সহনীয় অবস্থা নিয়ে আসার বিষয়টি মাথায় রেখে বাজেটটি প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে এই যে মূল্যস্ফীতির এই সমস্যা গোটা বিশ্বজুড়ে তৈরি হলো, বাংলাদেশেও হলো, অনেক সময় অনেকে প্রশ্ন করেন এটা কি যুদ্ধের জন্য বা কোভিডের জন্য বা এইসবের জন্য হলো না অন্য কোনো কারণে। আমি একটি ছোট্ট তথ্য দিতে চাই। 2021, 22 এবং 23 এই 3 বছরে শুধু জ্বালানি বাবদ, জ্বালানি কেনার জন্য বাংলাদেশ সরকারকে সবসময় যে ব্যয় করতে হয় তার থেকে অতিরিক্ত $14.5 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। অর্থাৎ কোভিড যদি না হতো, পরবর্তীতে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যদি না হতো, তাহলে জ্বালানির বাজার যদি স্থিতিশীল থাকতো তাহলে কিন্তু এই $14.5 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন থাকতো এবং তাহলে এই মুহূর্তে অনেক সমস্যায় কিন্তু আমাদের পড়তে হতো না। যে পরিমাণ টাকা আপনারা যদি পুরো স্ট্যাটিস্টিক্সে দেখেন সবসময় জ্বালানি কেনার জন্য ব্যয় করা হয়, তার চেয়ে অতিরিক্ত এই $14.5 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। ক্রুড অয়েলের দাম $62 ছিল, সেটি $120 পর্যন্ত উঠেছে, সেখান থেকে আবার কমেছে কিন্তু কমে $62 কখনোই আসেনি, কমে 110 হয়েছে, 100 হয়েছে, 90 হয়েছে, 72 এসেছে। অর্থাৎ বর্ধিত যে দাম সেইখান থেকে কমেছে কিন্তু আগের জায়গায় কখনোই আসেনি। তো সব মিলিয়ে আপনি যদি মাননীয় স্পিকার আমরা যদি এখানে দেখি, দেখা যায় যে অতিরিক্ত এই ব্যয়টি হয়েছে এবং এই অতিরিক্ত ব্যয় সরকার নির্বাহ কেন করতে পেরেছে? কারণ কোভিড আসার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে যে উন্নয়ন হয়েছে, অর্থনীতিকে একটা শক্তিশালী অবস্থানে যে রাখা গেছে, যার ফলে এই দুর্যোগ দুর্বিপাকেও আমরা কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি। আরো কতগুলো বিষয় মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা এই বিষয়গুলি তোলেন, বিভিন্ন আলাপ আলোচনা আমরা দেখি কিছু কিছু মিথ তৈরি করা হয় অদ্ভুতভাবে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যায়। যেমন একটি কথা বলা হচ্ছে যে ঋণ করে ঘি খাওয়া, যে বাংলাদেশ সরকার বাজেট তৈরি করতে গিয়ে অনেক ঋণ করে এবং ঋণ করে বড় বড় প্রকল্প করে। এখন আমি যদি এভাবে একটু বলি যে এই বাজেটেও যে 2,56,000 কোটি টাকা ঘাটতি বাজেটে যেটি রাখা হয়েছে, যে বৈদেশিক উৎস থেকে এবং দেশীয় উৎস থেকে ঋণ করা হবে, সেটি কিন্তু আমাদের জিডিপির 4.6%। 5%-এর ভিতরে যদি থাকে সেটি কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমেরিকাতে এখন ওদের জিডিপির কত শতাংশ তারা ঋণ করছে? 6%-এর উপরে। এখন প্রশ্ন হলো এই ঋণটি করা কি ভালো না খারাপ? আমরা রাজস্ব আয় থেকে যে আয় হচ্ছে সেখান থেকে যদি আমরা বিনিয়োগ করে উন্নয়ন করি, তার উপর দিয়ে যে ঋণটুকু করা সম্ভব সেই ঋণ যদি বাংলাদেশ সরকার না করে, তাহলে আমি কি করছি? এই ঋণের বিনিয়োগের ফলে যে উন্নয়ন হবে, সেই উন্নয়নের ফলে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা তৈরি হবে, সেই সুযোগ সুবিধা থেকে আমি মানুষকে বঞ্চিত করছি। কাজে ঋণ করার যে প্রথা, এটা গোটা বিশ্বজুড়ে আছে, অতীতেও ছিল, তবে যেটি বলা হয় এটাকে সহনীয় মাত্রায় রাখতে হবে এবং সেই সহনীয় মাত্রায় কিন্তু আছে। জিডিপির 5%-এর নিচে 4.6% এই ঋণ আছে। শুধু তাই নয়, আরেকটি বিষয়
আমি আপনার মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই ধরনের বক্তব্য দেওয়া হয়। আমরা দেখেছি যে 2008-9 সালে বাংলাদেশের জাতীয় যে ঋণ সেটি ছিল $38 বিলিয়ন। অনেকে দেখে বলবেন এটা বাড়তে 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 $149 বিলিয়ন হয়ে গেছে। আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য অনেকে এগুলো বলেন, বিভিন্ন আলোচনাতে সভা সমাবেশে বলা হয়, এবং এত বিলিয়ন ডলার এত বেড়ে গেছে ঋণ, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছে। এইটা কিন্তু অর্ধেক তথ্য। পুরো তথ্য হচ্ছে যে আমাদের যখন $38 বিলিয়ন ঋণ ছিল তখন আমাদের সম্পদের পরিমাণ, জিডিপির আকার কত ছিল? তখন জিডিপির আকার ছিল $110 বিলিয়ন। আজকে যখন $149 বিলিয়ন ঋণ, তখন জিডিপির আকার $420 বিলিয়ন। পৃথিবীর কোথাও শুধু ঋণ দিয়ে একটা দেশ ঋণগ্রস্ত কিনা সেটা মাপা হয় না, সবসময় তার সম্পদ এবং জিডিপির সাপেক্ষে মাপা হয়, যে কারণে টার্মিনোলজিটাই বলা হয় ডেট টু জিডিপি রেশিও। তো আমার যখন $38 বিলিয়ন ঋণ ছিল তখন আমার ডেট টু জিডিপি রেশিও ছিল 34%, এবং এখন যখন $149 বিলিয়ন ঋণ তখন ডেট টু জিডিপি রেশিও 36%। আমি তো একই জায়গাতেই আছি। বরং আমাদের $420 বিলিয়ন জিডিপি আকার হওয়ার পরেও আমরা যদি $140 বিলিয়ন যদি আমাদের এই ঋণটি আমরা না করি, তাহলে আমরা জনগণকে, দেশকে উন্নয়ন থেকে বঞ্চিত করছি। সেটি হবে একটি খারাপ ডিসিশন। 55 যেটি বলা হয় আমাদের টোটাল এই মুহূর্তে, আমরা যদি ডেট টু জিডিপি রেশিও দেখি সেটি কত পার্সেন্ট আছে? 36%, যেটা আমি বললাম। ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড IMF যে থ্রেশহোল্ড দিয়েছে যে ডেট টু জিডিপি রেশিও 77% উপরে গেলে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন, তার ভিতরে থাকলে আপনি সহনীয় মাত্রায় আছেন। এবং এই যে ঋণের পরিমাণ বাংলাদেশের আমাদের জিডিপি সাপেক্ষে, সেই ঋণের পরিমাণ যদি রেশিও দেখেন, এই সাউথ এশিয়াতে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে, পৃথিবীর বহু উন্নত দেশের চাইতে বাংলাদেশ ভালো অবস্থা আছে। কাজে অর্ধেক তথ্য দিয়ে দেশ খুব খারাপ অবস্থায় আছে এই ধরনের কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়। আসলে সঠিক তথ্য, পূর্ণাঙ্গ তথ্য দেওয়া উচিত। আমি এই প্রসঙ্গে আরো দু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার। যেমন আমি একটি সংবাদপত্র থেকে পড়ি, বিবিসি বাংলায় 2015 সালে, পরবর্তীতে আগে পরও এই ধরনের বিভিন্ন নিউজ এসছে। যেমন বলা হচ্ছে যে ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট, তারা বলছে যে 2015 সালে বাণিজ্যের কারসাজির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় $6 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এক বছরই নাকি $6 বিলিয়ন পাচার হয়ে গেছে। গণমাধ্যম বলছে রেফারেন্সকে GFI, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট। তো আমি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টের ভিতরে ঢুকে পড়ে দেখার চেষ্টা করলাম, দেখি আসলে কি হয়েছে, কি বলে। ভিতরে যেয়ে দেখলাম তারা এই কথা বলছেই না। GFI গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশ নিয়ে, কোথায় ক্যাপিটাল ফ্লাইট নিয়ে তারা স্টাডি করে। তারা বলে একটি দেশের কি পরিমাণ মুদ্রা পাচার হওয়ার সম্ভাবনা আছে, এস্টিমেট অফ দ্য পোটেনশিয়াল মিস ইনভয়েসিং, যে কারসাজির কথা তারা বলছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী $6 বিলিয়ন পর্যন্ত পাচার হওয়ার একটা এস্টিমেট তারা দেয়, সম্ভাবনার কথা বলে। তারা অ্যাকচুয়াল ফিগার বলে না যে পুরোটাই পাচার হয়েছে বা তার অর্ধেক হয়েছে বা 10% হয়েছে। অথচ আমাদের গণমাধ্যমগুলো বলে দিচ্ছে পুরোটা পাচার হয়ে গেছে, যেটা মিসকোট করছে GFI কে, অসত্য সংবাদ দেওয়া হচ্ছে। এগুলোকে আবার কোট করে সংসদে আমাদের অনেক মাননীয় সংসদ সদস্যরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। আমরা যদি একটু পুরো রিপোর্টটা পড়ে দেখি তাহলে এগুলো কিন্তু পরিষ্কার হবে। এবং কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক কিছু রিপোর্ট। আমি আরেকটি রিপোর্ট বলি, ডেইলি স্টার বাংলা কিছুদিন আগে লিখেছে। তারা কি বলছে? বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের প্রায় $5.91 বিলিয়ন অফশোর সম্পদ আছে, যা বাংলাদেশের মোট জিডিপির 1.3%। আচ্ছা, $5.91 বিলিয়ন অফশোর সম্পদ আছে। তো GFI রিপোর্ট যদি সঠিক হয়, যেটাকে মিসকোট করে তারা বলার চেষ্টা করছে প্রত্যেক বছর $6 বিলিয়ন, তাই 15 বছরে তো $75 বিলিয়ন থাকার কথা। এই রিপোর্টে আবার কি করে আসলো $5.91 বিলিয়ন? এটাও কিন্তু সাংঘর্ষিক। এখন আমি একটু ভিতরে যে দেখলাম কোথা থেকে তারা পেল। তারা বলছে, এই রিপোর্টটি বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরি সম্প্রতি তাদের প্রকাশিত অ্যাটলাস অফ অফশোর ওয়ার্ল্ড শীর্ষক একটা প্রতিবেদনে প্রকাশ করেছে, যেখানে জানা গেছে যে বাংলাদেশ থেকে $5.91 বিলিয়ন বিভিন্ন জায়গায় গেছে। আচ্ছা, আমি ওই সেম টুল, যে টুলটা ব্যবহার করে এই তথ্যটা পাওয়া গেল, সেটি ব্যবহার করে আমি অন্যান্য দেশের তথ্যগুলো ঘেটে দেখার চেষ্টা করলাম। তথ্য ঘাটতে গিয়ে আমি কি পেলাম?
বাংলাদেশের যে রিপোর্টে বলা হচ্ছে আমাদের জিডিপির তুলনায় এই যে অফশোরে 3 মিনিট। মাননীয় স্পিকার 2 মিনিট 1.3% তারা বলছে। আচ্ছা, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম তাদের যে সম্পদ পাওয়া গেছে সেটা কত পার্সেন্ট, তাদের জিডিপির তুলনায় সেটা 12%। আচ্ছা, জার্মানির ক্ষেত্রে কি সেটা দেখলাম, তাদের জিডিপির তুলনায় তাদের যে সম্পদ তাদের দেশে বাইরে পাওয়া গেছে সেটা 9%। ফ্রান্সের ক্ষেত্রে দেখলাম সেটা 20%। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটা 6%। আচ্ছা, ভালো কথা, আমরা একটু এশিয়াতে আসি। জাপানের ক্ষেত্রে দেখলাম 8%। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে দেখলাম সেটা 7%। এবার চীনের ক্ষেত্রে দেখি সেটা 12%। পাকিস্তান, শ্রীলঙ্কা সেখানে দেখলাম 3%, 2%। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে এটা লোয়েস্ট। কাজে হেডলাইনটা করলো যে এত বিলিয়ন ডলার বাইরে পাওয়া গেল, কিন্তু আমি তুলনামূলক বিচার করলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখানে সবচেয়ে ভালো করেছে। কিন্তু আমরা অর্ধেকটা রিপোর্ট হেডলাইন করলাম এবং সংসদে অনেকে আমরা এগুলোকে তুলে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করি। কাজে আমি এখানে পুরোটা বলার চেষ্টা করলাম, কারণ আমাদের যেটা হয়, আরেকটি বক্তব্য আমি লাস্ট এটা বলে শেষ করে দিব মাননীয় স্পিকার, আপনি যদি সুযোগ দেন। আমাদের বিরোধী দলের সম্মানিত সংসদ সদস্য কিছুদিন আগে আলোচনায় বললেন খেলাফি ঋণ নিয়ে। ওনারা কি বললেন, খুবই মজার বিষয়টা আমি একটু এভাবে ব্যাখ্যা করি। 2006 সালে ওনারা বলছেন যে খেলাফি ঋণ ছিল 20,098 কোটি টাকা, খুবই সত্য কথা। আবার বলছেন যে এখন এই খেলাফি ঋণ হয়ে গেছে 1,82,000 কোটি টাকা, খুবই সত্য কথা। এটা বললে মনে হয় আসলে তো খেলাফি ঋণ কত বেড়ে গেল। এখন যেটা বলা হলো না, লোন ডিসবার্সমেন্ট কত হয়েছে। যখন 20,000 কোটি টাকা আপনার খেলাফি হয়েছে তখন লোন ডিসবার্সমেন্ট হয়েছে কত টাকা, 1,52,857। তো অর্থাৎ তখন যে লোন ডিসবার্সমেন্টের এগেনস্টে খেলাফি ঋণের পরিমাণ 13% উপরে, এখন যে লোন ডিসবার্সমেন্ট হয়েছে তার এগেনস্টে খেলাফি ঋণের পরিমাণ 11%-এর নিচে। অর্থাৎ খেলাফি ঋণের পরিমাণ কমেছে। টোটাল অ্যামাউন্ট দেখে বললে তো হবে না। আপনারা যদি অর্ধেক কথা বলেন, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমার আয় হচ্ছে 5 টাকা, আমি ঋণ করেছি 2 টাকা, আরেকজনের আয় 20 টাকা, সে ঋণ করেছে 3 টাকা। আপনি দেখাচ্ছেন 1 টাকার চেয়ে তো 2 টাকার থেকে 3 টাকা বেশি, ওইখানে ঋণ বেশি। কিন্তু সম্পদের সাপেক্ষে গোটা দুনিয়া যেভাবে অর্থনীতি বিশ্লেষণ করে আমরা একটু উল্টোভাবে করার চেষ্টা করি অর্ধেক তথ্য দিয়ে। তো এই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করলাম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।